সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় আইনি লড়াইয়ে খালেদা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অ্যাডভোকেট শওকত রেজাউল করিম, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাঝখানে আছেন ব্যারিস্টার এম হায়দার আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ওই প্রান্তে আছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। সৌম্য, তামিম, সাকিবের 50-তে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ টাইগারদের। 308 রানের টার্গেটে ব্যাট করছে ধোনির দল। নাইকো দুর্নীতি মামলা বাতিলে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা। আদালত অবমাননার দায়ে জরিমানার অর্থ না দেয়ায় মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। অতিরিক্ত যাত্রী বহন সহ নানা সমস্যা নিয়েই ঈদে চলাচল করে নৌযান। স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি মালিকদের। এবার সমন্বিত পদক্ষেপের আশ্বাস বিআইডব্লিউটিএ। এবং চট্টগ্রামে এবার একে খান পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান। আগে পুনর্বাসনের ব্যবস্থা না করায় এলাকাবাসীর ক্ষোভ। রেজা, আপনাকে দিয়ে শুরু করি। খালেদা জিয়ার আমি যতদূর খোঁজ পেয়েছি তাতে দেখা গেল 13টি মামলা ওনার নামে আছে। এর মধ্যে কোনোটা মামলা তদন্তাধীন আছে, আবার কোনোটা আছে হলো স্থগিত আদেশ আছে। পাশাপাশি দুইটা মামলা, যেটা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, যে দুটা মামলা বর্তমানে চলছে বিশেষ আদালতে। এর মধ্যে আজকে দুইটার জন্যই উনি ওখানে গিয়েছিলেন, হাজিরা দিয়েছিলেন খালেদা জিয়া। এবং ওইখানে একটা মামলার জন্য দুটা মামলারই কিন্তু আবেদন জানানো হয়েছিল যেন এটা পেছানো হয়। কিন্তু একটা মামলার ক্ষেত্রে, যেটা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ক্ষেত্রে, সেটা আজকে জেরা হয়েছে। অন্যটার আবার 23 তারিখ, দুটারই আবার 23 তারিখ পরবর্তী দিন যেটার জন্য ধার্য করেছে। এই অবস্থায় মানে আপনার কি মনে হয় না যে খালেদা জিয়া আইনি লড়াইয়ের জন্য একদম পুরোপুরি এখন প্রস্তুতি নিয়েই ইয়া করছে? যেমন ওনার একটা অভিযোগ ছিল যে 68টা কার্যদিবসের মধ্যে এই দুইটা মামলার মাত্র 10 দিন তিনি এখানে উপস্থিত ছিলেন, কিন্তু কত দুইটা ইয়েতে দেখা যাচ্ছে উনি নিয়মিত যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা পবিত্র মাহে রমজানে যাচ্ছি। আমি শুরুতেই সময় টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাই। কারণ সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায়ের কৃচ্ছতা সাধনের সংযমের এই পবিত্র মাসটি আমাদের নাগরিক জীবনে সামগ্রিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৃচ্ছতা, দানেশ ভাই, সকল প্রকারের অসত্যের জায়গায় কৃচ্ছতায় ধারণ করতে হবে, অন্যায় অবিচারের ক্ষেত্রে কৃচ্ছতা ধারণ করতে হবে, ধর্মীয় জীবনে সমস্ত কিছু মিলিয়ে। এখন যে প্রসঙ্গে আপনি আসছেন সেই প্রসঙ্গটা আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার দলটির অগণিত দর্শক শ্রোতারা দেখছেন, তার দলের একটা বিশাল সংখ্যক সমর্থক রয়েছে, কর্মী রয়েছে। তাদের অনেকের আকাঙ্ক্ষা হচ্ছে যে বাংলাদেশটা যেন সবকিছুর ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বিষয়টা এস্টাবলিশড হয়। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত মামলাগুলি, যে মামলাই হোক না কেন, আমার কাছে ব্যক্তিগত মনে হয় কি, কোনো বড় রাজনৈতিক নেতাদের নামে দুর্নীতির মামলা এলে মামলায় বিচারে কি হবে না হবে সেটা পরের কথা। এটাই কিন্তু আমাদের জন্য বেদনার। যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন, সরকারের দায়িত্বে থাকেন, জাতিকে নেতৃত্ব দেন, তাদের বিরুদ্ধে একটার পর একটা করাপশনের এলিগেশন এলে সেটা কিন্তু অনেক কষ্টের, আমি নাগরিক হিসেবে সেটা বোধ করি। আর মামলা লড়াইয়ের জন্য বেগম খালেদা জিয়া প্রস্তুত, সেটাও পুরোপুরি বলা যাবে কিনা। এই কারণে তার বিরুদ্ধে যে কয়টি মামলা, সেই মামলাগুলি কিন্তু যদি উনি আইনি লড়াইয়ে থাকতেন তাহলে মামলাগুলি বহু আগে নিষ্পত্তি হয়ে যেত। আইনি লড়াইয়ে না গিয়ে দিস ওয়ে দ্যাট ওয়ে এই মামলাগুলোকে লিঙ্গার করার একটি প্রচেষ্টা সবসময় আমরা লক্ষ্য করেছি। আমি যে দুইটি মামলাকে ঘিরে আপনি কথা বললেন, জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা চ্যারিটেবল, এই দুইটি মামলার আমি একটা প্রক্রিয়ার কথা বলি। এই মামলা দুটি হওয়ার পরে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রথমে হাইকোর্টে এসে বলা হলো যে এই মামলায় যে অপরাধ আমলে গ্রহণ করছেন, অর্থাৎ মামলা যে চলবে, এটি বেআইনি। হাইকোর্টে শুনানি হলো। হাইকোর্টে শুনানির পর সুপ্রিম কোর্ট, যেটাকে অ্যাপিলেট ডিভিশন,
বলল সেখানে শুনানি হয়ে গেল। সেখানে আমাদের সর্বোচ্চ আদালত বললেন যে না, এই মামলাটাকে শুরুতেই বাদ দিয়ে দেওয়ার মতো অবস্থা না, তথ্যপত্র আছে, অতএব বিচার হবে। এরপর ওনারা আবার একটা প্রক্রিয়া আসলেন, এসে বললেন যে অভিযোগ যে গঠন করছে বিচারের জন্য, অভিযোগ গঠনের মতো তথ্যপত্র কিছু নাই। সেটা হাইকোর্ট ডিভিশনে হলো, এরপর অ্যাপিলেট ডিভিশনে গেল, সেখানে হলো। এরপর আবার ওনারা এসে বললেন যে আদালতটাকে যে ফর্ম করেছে, আদালতটাকে গঠন করেছে, এই আদালত গঠনটা আইনসঙ্গত হয়নি। সেটার ব্যাপারে হাইকোর্ট ডিভিশনের ডিভাইডেড জাজমেন্ট হলো, থার্ড জাজ জাজমেন্ট দিলেন, তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, অ্যাপিলেট ডিভিশন বলল ওটাও ঠিক আছে। এরপর ওনারা এসে আবার বললেন যে বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিচারকের উপর আমাদের কনফিডেন্স নাই, এর অধীনে বিচার হলে ঠিকমতো হবে না। বিচারক বদলি হয়ে গেল, তাহলে এরপর আর কি বলবেন? এরপর এসে আবার কিন্তু ওনারা আবার দরখাস্ত দিয়ে বলছেন যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই বিষয়ে তাদের বিপত্তির কথা। এই যে কতগুলো ঘটনা প্রবাহ বললাম, এটা কিন্তু একদিনে শেষ হয়নি। একটা দরখাস্ত করে মাসের পর মাস হাইকোর্টে ঝুলানো, অ্যাপিলেট ডিভিশনে ঝুলানো, আর ওই কথা বলে নিম্ন আদালতে সময় ক্ষেপণ করা। অর্থাৎ কোনো না কোনো প্রক্রিয়ায় এই মামলার বিচারকে হ্যাং করে রাখার জন্য যত প্রকার কৌশল বুদ্ধি থাকে সবটাই তারা করেছেন। শেষ পর্যায়ে এসে যখন আর কোনো সুযোগ ছিল না, সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়াও আদালতে যাননি। তখন কিন্তু আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলেন। গ্রেপ্তারি পরোয়ানার পরেও কিন্তু ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে গ্রেপ্তার করলো না। বিভিন্ন রকম আলোচনা হলো যে ওয়ারেন্ট কি ওখানে পৌঁছায় নাই, অন্যান্য। এরপরে যখন দেখলেন যে আর উপায় নাই, তখন বেগম খালেদা জিয়া কোর্টে গেলেন। তারপরও তার লয়াররা আবার প্রেয়ার করলেন যে না, এই মামলার দুটো অ্যাডজর্নমেন্ট দিতে হবে। বিচারকের অগত্যা আর কোনো সুযোগ না থাকার কারণে তিনি একটি মামলার অ্যাডজর্নমেন্টের অ্যালাউ করেছেন, অপর মামলাটির প্রসিডিংসটা চলেছে। এই কথাটা এই কারণে বললাম, আমাদের বাংলাদেশে দানেশ ভাই, আপনার বিরুদ্ধে যদি মামলা হয়, ব্যারিস্টার হায়দারের বিরুদ্ধে মামলা হয়, আমার বিরুদ্ধে হয়, নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা হয়, বা অর্ডিনারি একটা লোকের বিরুদ্ধে মামলা হয়, একটা তারিখ অনুপস্থিত থাকলে দ্বিতীয় তারিখ আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যাবে, বা 2 তারিখ অনুপস্থিত থাকলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে যাবে। এখন কোশ্চেন ওঠে মানুষের ভিতরে যে তাহলে যারা রাজনৈতিক নেতা, তারা দুর্নীতির মামলায় আসামি হলো কি তিনি অ্যাবভ দি ল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই? গ্রামের রহিম করিম রাম সাহেব একদিন কোর্টে না গেলে ওয়ারেন্ট হয়ে যায়, হ্যান্ডকাপ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে যারা রাজনীতির শীর্ষস্থানে আছেন তারা কি অ্যাবভ দি ল? সেই প্রসঙ্গগুলো ওঠার পরেও কিন্তু আমাদের রাজনীতিবিদদের অনেকের চৈতন্য দেওয়া হয়নি। এখন যে বেগম খালেদা জিয়া মামলাটিতে গেছেন, আমার মনে হয় ফাইন্ডিংস নো আদার অল্টারনেট, কোনো বিকল্প না থাকায় তিনি গেছেন। তিনি চেষ্টা করেছেন আইনি লড়াই থেকে নিজেকে দূরে রাখার জন্য, শেষ পর্যন্ত কোনো পথ না থাকায় তিনি গেছেন। আমি এখনো মনে করি যে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হলে এমনও তো হতে পারে বেগম খালেদা জিয়া বেকসুর খালাস পেতে পারেন, নির্দোষ সাব্যস্ত হতে পারেন, যেভাবে তার পুত্র একটি মামলায় অনুপস্থিত থেকেও খালাস হয়েছেন। সেই খালাসের পরে অ্যাপিল হয়েছে, অ্যাপিলে কি হবে আমরা জানি না, কিন্তু বিচার প্রক্রিয়াটাকে সবার মেনে নেওয়া উচিত। তাতে হবে কি, তিনি যদি বেরিয়ে আসতে পারেন তাহলে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, অযৌক্তিক মামলা, আমি ফ্রি হয়ে গেছি। এই জায়গাটা না করে মামলাকে লিঙ্গার করার ভিতর থেকে হয় কি, আইনকে এড়িয়ে চলার প্রবণতা হয়, নিজেকে ভাবা হয় যে অন্যদের থেকে আমার জন্য আইন আলাদা। আর এটা নিয়ে আলোচনা হতে হতে রাজনৈতিক ব্যক্তি হিসাবে তাদের বিরুদ্ধে মানুষের পারসেপশনটা খারাপ হয় যে উনি কেন যাচ্ছেন না, তাহলে বোধহয় মামলার ভিতরে এমন কিছু আছে যে গেলে কি এটা ট্রায়াল হলে ওনার কোনো ক্ষতি হয়ে যাবে, সেই কারণে উনি যাচ্ছেন না। এতে ঘোলাটে হয়, বিভিন্ন রকম ভাবে পরিবেশ নষ্ট হয়, নিজের সমাজের একটা গুডউইল থাকে, এই গুডউইলটা নষ্ট হয়ে যায়। হায়দার ভাই, উনি যে কথাগুলো বললেন আপনি তো শুনলেন, উনি মনে করছেন যদি উনি বলতেছেন যে আইনগতভাবে যদি উনি লড়াই করে যেতেন হয়তো দেখা যেত এই আইনগুলো অনেকগুলোরই রায় পর্যন্ত হয়ে যেতে পারতো। তো উনি যেটা বলছেন যে আসলে সত্যি কথা বলতে কি, উনি যদি আইনগতভাবেই লড়াই করে এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে করতেন তাহলে এর রায়গুলো হয়তো হয়ে যেত। সেটা উনি অপরাধী না নিরাপদ সেটা তো সে রায়ই আসতো। উনি ওনার যে এটা বলছে, কাজেই উনি বলছেন যে শেষ মুহূর্তে যখন কোনো কিছু করার নাই ঠিক সেই সময় এসে হাজির হচ্ছেন। আপনার এতে আপনার দৃষ্টিতে এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে ব্যাপার হলো কি, এক বৃদ্ধকে বারবার অত্যাচার করে একজন লোক, সে নিরীহ, তখন সে বলে যে তাকে বলে যে আমি দোয়া করছি তোমার ঘরে মামলা ঢুকুক। মানে মিথ্যা কি সত্য সেটা হলো পরের কথা। যদি কারো বিরুদ্ধে কোনো মামলা অযথা হয়রানি করার জন্য দেওয়া হয়, একটি মামলা লড়াই খুব কঠিন ব্যাপার। সেখানে আপনারা জানেন 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী
বেগম খালেদা জিয়া, তাকে কমপক্ষে 13টা মামলা দেওয়া হয়েছে। এগুলি সবগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলা। এই মামলাগুলো উনি কোর্টকে সবসময় সম্মান করেন এবং তিনি সেখানে যাচ্ছেন। কিন্তু হয়রানিমূলক মামলা দীর্ঘদিন যদি চলে, তাহলে একজন যে কোনো নেতাকে এটা নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র চক্রান্ত। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো আসছে, একটা হলো নাইকো, আজকে আপনারা দেখেছেন। কি নাইকো বলেন? 2007 সালের 9 ডিসেম্বর তার বিরুদ্ধে এই মিথ্যা হয়রানিমূলক মামলাটি করা হয়। তখন কিন্তু সেই অত্যন্ত, আমি কি বলবো, নিন্দিত এবং কলঙ্কিত সে 111 সরকার ছিল। উনি অনেকের বিরুদ্ধে দিয়েছে, এমনকি বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছিল। কিন্তু সেই মামলাগুলো অনেকটা এইটার নেচারই আছে, সেগুলো বেকসুর মানে খারিজ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা জানেন, বর্তমানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্যান্য বিরুদ্ধে 7,500 মামলা সেখানে খারিজ করে দেওয়া হয়েছে। একই নেচারের মামলা বিএনপিদের বিরুদ্ধেও দেওয়া হয়েছে, বিএনপি নেতাদের বিরুদ্ধে, কিন্তু সেখানে খারিজ করা হয় নাই। তাহলে বুঝতে পারেন যে মামলাগুলো কতখানি। এরপরেও নতুন নতুন মামলা দেওয়া হয়েছে, সেগুলো অন্য কথা। এখন এই মামলাটা হাইকোর্ট, আপনারা জানেন, হাইকোর্টে কেস করার পরে, মামলা করার পরে সেখানে আপনি এটা স্থগিত করা হয়। সেটাও করা হয়েছিল আপনার 2008-এ 9 জুন তারিখে, এবং একটা রুলও জারি করা হয়েছিল। তো যাই হোক, দীর্ঘদিন পরে এর উপর আলোচনা হয়, শুনানি হয়, এবং এটা আজকে আপনারা জানেন যে নাইকো মামলা সবচেয়ে মজার একটা বিষয়বস্তুটা বলি। প্রায় 14,000 কোটি টাকা, মানে তারা যোগ সাজসে 14 কোটি টাকা, না ওটা বোধহয় 14 কোটি টাকা, না পরেরটা 14 কোটি না, নাইকোটা হচ্ছে 14 কোটি টাকা। বলা হয়েছিল যে সেখানে একটিবারও বলতেছে না যে তখনকার দিনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1 টাকা উনি গ্রহণ করেছে, কোথাও বলা নাই, কোনো স্পেসিফিক এলিগেশন নাই। কিন্তু তারপরেও এলিগেশন, এই যে অবস্থা। যাই হোক, এখন আজকে যেটা হয়েছে রায়, আপনি যেটা বলেছেন, হ্যাঁ এটা ঠিক, 14,000 কোটি, মানে 13,777 কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা, এবং সেখানে বলা হয় নাই যে উনি এত টাকা বেনিফিশিয়ারি হয়েছেন, খাইছেন, কোনো স্পেসিফিক এলিগেশন নাই। যার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, উনি যে কাজটা করেছিলেন সেই সময় এজ এ প্রাইম মিনিস্টার হিসেবে কি করেছেন, তার বিভিন্ন সেক্রেটারি অন্যান্য সব কিছু দেখছে, এটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে সে এটা অনুমোদন দিয়েছে। নাথিং ইজ অ্যান অফেন্স হুইচ ইজ ডান বাই দ্য অথরিটি ইন গুড সেন্স। তার কোনো অপরাধ নাই, আইন আদালত তাকে ধরবে না। উনি প্রধানমন্ত্রী হিসাবে হয়তো 100টা চুক্তি হইতে পারে, কিন্তু তিনি যদি মনে করেন যে বাংলাদেশে ক্ষতি করার জন্য অথবা নিজে কয়েকশো কোটি টাকা পকেটে তোলার জন্য এই কাজ করছে, তাহলে আপনি বলবেন। এখানে সেই চার্জ কিন্তু আনা হয়নি। কিন্তু তারপরে আমরা বলবো ক্ষতি করা হয়েছে, ওই তো, কিন্তু সে তো কোনো ক্ষতি কখন করে মানুষে, যখন নিজে কয়েকশো কোটি টাকা পকেটে আসে তখন রাষ্ট্রের ক্ষতি করে। ওনার বিরুদ্ধে সেরকম কোনো চার্জ নাই, কোনো চেকও গ্রহণ করে নাই এবং কোনো টাকাও গ্রহণ করে নাই, কোনো সেখানে ভিডিও ক্যামেরা দিয়ে ধরে রাখা হয় নাই, কিছুই হয় নাই। এখন যে অবস্থা, আজকে মাননীয় আদালত যে মানে হাইকোর্ট যেভাবে যে রায় দিয়েছে যে না এটা চলবে, বিচারটা চলবে, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল, সকলেই শ্রদ্ধাশীল যে এখন ওনারা বলছেন, ওনাদের আইনজীবীগণ, যে এটা অবশ্যই আপিল করা হবে। এটা কোনো দোষ কিছু না, আপিল তো করতেই পারে। একই অবস্থা আপনারা দেখেন গ্যাটকুরি একই অবস্থা, কোনো তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন নাই, কিচ্ছু নাই, 14 কোটি টাকা যোগ সাজসি করছে হাইকোর্ট, কিন্তু সেটাকেও আপনি স্থগিত করছেন। যাই হোক, এখন আবার এটা শুনানি হচ্ছে এবং এটা রায়টা প্রকাশ হয় নাই, হয়তো কয়েকদিনের ভিতরে এটা প্রকাশ হবে। এখন এই যে পরিস্থিতি, এবং তারপরে আপনার জানেন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, বলো যখন এত কোটি টাকা তারা গ্রহণ করছে, এই সেই প্রমাণ। একটা চ্যারিটেবল ট্রাস্টে টাকা পয়সা জমা হয়েছে, তার কি দোষ? এখানে প্রধানমন্ত্রীকে টোটালি আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে, যে
তাকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই যে একটা আপনি হয়রানিমূলক মামলা একের পর এক। ওই মহিলা বলছিল যে তোর ঘরে মামলা ঢুকো, এখন এনার ঘরে মামলা 13টা ঢুকে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি রাজনীতি করবে, দেশ সেবা করবে, ভবিষ্যতে প্ল্যান প্রোগ্রাম করবে, নাকি মামলা চালাবে? এই হলো পরিস্থিতি। যাই হোক, এই রকম পরিবেশ থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুক, রক্ষা করুক। নাইম ভাই, উনি যে কথাগুলো বলেছেন, উনি যে অভিযোগটা করেছেন, উনি ওর পাশাপাশি উনি যেটা বললেন যে নাইকো বলেন, গ্যাটকো বলেন, জিয়া টেজবল বলেন, প্রত্যেকটা ওনার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, পাশাপাশি যেটা উনি আরো একটা জিনিস বলছেন যে হয়রানিমূলক, এবং প্রত্যেকটারই যে 13,000 কোটি টাকার লসের যে কথা বলা হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 14,000 কোটি টাকা, আবার গ্যাটকোতে যেমন 14 কোটি টাকা, সব জায়গাতে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা অঙ্ক আছে, একটা ফিগার আছে, সেই ফিগারের কথা বলা হয়েছে। যেমন জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্টে ওইখানে কিন্তু বলা আছে যে এত কোটি টাকা এই ব্যাংক থেকে এই জায়গায় গেছে। হ্যাঁ, মানে এখন ওটাতে উপস্থাপন করে কি হচ্ছে বা কি হচ্ছে এটা তো আমরা করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেসিফিক কিছু জিনিস, উনি যেটা বলছেন যে জাস্ট হয়রানিমূলক, এর কোনো বেসিক তথ্যগুলো ওইভাবে নাই। কিন্তু আমরা যখন কাগজপত্র দেখতে পাচ্ছি তখন কিন্তু কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমাদের কাছে কাগজপত্রে উপস্থাপন করা হচ্ছে। এখন কোর্টে কি করা হচ্ছে আমি জানি না, তবে একটা জিনিস ঠিক, আমাদের কাছে অঙ্কটা চলে আসে। সেক্ষেত্রে আপনার ইয়াটা কি? প্রথম কথা হচ্ছে যে এখানে রেজাউল ভাই এবং হায়দার ভাই দুইজনই বলেছেন, তাদের কথার কিন্তু অধিকাংশ কথাই ঠিক। এটার মধ্যে টুইস্টিং তো হলো এটা ইন্টারপ্রিটেশন বা এটার ব্যাপারে ওনার যে অভিমতের জায়গাটাতে একটু পয়েন্ট অফ ভিউ এসছে, এবং বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়। যেমন এটা তো যে কেউই জানেন যে কোনো মামলাকে একটা হয়রানির বিষয়, মামলাতে যে পড়ে সে হয়রানিতে পড়ে, এটা সে অপরাধ কইরা পড়ুক বা অপরাধ না কইরা পড়ুক, সুতরাং মামলা পড়লে হয়রানি, তো সুতরাং মামলা কইরা দিলে এটাকে হয়রানিতে ফেলা, এটা বলাই যায়। কিন্তু কথা হচ্ছে রুল অফ ল কি বলে, যে আপনাকে আইনের শাসন ঠিক রাখার জন্য এই হয়রানি হইল মামলাটা আপনি প্রসেসটা অস্বীকার করতে পারবেন না। তখনই প্রশ্ন আসে, আমি রেজাউল ভাইয়ের সাথেও এই বিষয়টাতে একমত, এই মামলাগুলিকে যতটা পলিটিক্যালি অ্যাড্রেস করা হয় ততটা প্রফেশনালি অ্যাড্রেস করা হয় না। আমার ধারণা, রেজাউল ভাই কতটা মিন করে বলেছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় এর অধিকাংশ মামলা যদি খালেদা জিয়ার লয়াররা অনেস্টলি এটার ফ্যাক্টস এন্ড ল পয়েন্টস কনসিডার করে ফেস করতেন, এই মামলাগুলি টিকতো না। অনেকগুলি মামলা হয়তো টিকতো না, কিন্তু এটাকে অধিকাংশ সময় কোয়ালিটি হ্যান্ডলিং হয় না, প্রফেশনালি কোয়ালিটি হ্যান্ডলিং হয় না, কারণ এটাতে একটা পলিটিক্যাল ওভারটোন দেওয়া হয়, একটা কালার করে দেওয়া হয়, পলিটিক্যাল ওভারটোন দেওয়া হয়, পলিটিক্যালি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হয়, যার ফলে ওই যে মানে পিটিশন, মানে পাল্টা পিটিশন গুলি আমার মনে হয় না অত যত্নের সাথে হয়। এগুলি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ক্ষেত্রেই ত্রুটি বিচ্যুতি হয়, বিকজ মোস্টলি সবাই ব্যস্ত, মিছিলে ব্যস্ত, কিন্তু ড্রাফটিং এ ব্যস্ত না, রিসার্চে ব্যস্ত না। আমার মনে হয় না খালেদা জিয়ার এই মামলাটা নিয়ে প্রপার রিসার্চ, অ্যানালাইসিস এবং ড্রাফটিং কেউ করে, এটা আমার কিন্তু সন্দেহ, এটা না হইলে ভালো। তারপরে হচ্ছে এটা কিন্তু আমরা মনে করি এটা খালেদা জিয়ার ব্যাপার। খালেদা জিয়া আনফরচুনেটলি এখন বিরোধী দলে, এইটা একটা ট্রানজিশনাল ফেজ আমাদের ডেমোক্রেসিতে, আমাদের মতো দেশগুলিতে, এটা শুধু বাংলাদেশের না। মনমোহন সিংও এটা মামলায় পড়েছেন, মামলায় পড়ে যখন উনি কোর্টে গেছেন, ওনার পুরো 14 গোষ্ঠী প্রথম কোর্টে গেছে। ওনার মেয়ে বলছে আমাদের কেউ কোনোদিন কোর্টের রাস্তাঘাট কিচ্ছু চেনে না। মনমোহন সিংদের দেখলেও কি মনে হয় যে সে নিজে কোনো ব্যক্তিগত অবৈধ সুবিধা নেওয়ার জন্য কোনো অন্যায় করেছে? আমার মনে হয় না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সুবিধা নিয়েছি কি নিই নাই, এটাকে আমার দক্ষতায়, অদক্ষতায় না অসততায় সেটা না, কিন্তু রাষ্ট্রের সম্পদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, রাষ্ট্রের স্বার্থের ক্ষতি হয়ে থাকে, আমি মনে করি এটা একটা ট্রেন্ড এখন দুনিয়াতে তো আগেই ছিল, আমাদের এই উপমহাদেশেও কিন্তু এটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাতে একটু সজাগতা বাড়ছে, সতর্কতা বাড়ছে। এটা মিডিয়ার এক্সপানশনের কারণে মূলত মানুষের সচেতনতা। এটা কিন্তু এখন ঘটনাচক্রে এখন খালেদা জিয়া বিরোধী দলে, যদি কোনো কারণে খালেদা জিয়া সরকারি দলে থাকতো,
আমরা কিন্তু দেখতাম যে একই ডিফেন্স রেজাউল ভাই দিতে হবে তখন, যে হ্যারাসমেন্ট। এটা 20-25 বছর পরে যদি আওয়ামী লীগ বিরোধী দলে আসে, 20-25 বছর যখনই আসে আর কি, কোনো এক সময় তো আসবে, আসলে কিন্তু তাদেরকেও ফেস করতে হবে কিন্তু। এবং আজকের এই গত 5-7 বছরের অনেক ঘটনা তখন কোর্টে উঠবে, হয়তো 20 বছর পরে কোর্টে উঠবে, কিন্তু উঠবে যে এই সময়ে রাষ্ট্রের এই সম্পদটা এইরকম একটা খামখেয়ালি সিদ্ধান্ত দ্বারা এইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এইগুলি কিন্তু আমাদের দাবি, এরকম হইতে হবে। রুল অফ ল, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে, প্রধানমন্ত্রীদেরকে দায়ী করতে হবে। এই যে হচ্ছে, খালেদা জিয়া যে যাচ্ছেন, আবার এটাও একটা ট্রানজিশনাল ফেজেরই ক্যারেক্টারিস্টিক্স, যে এই ট্রানজিশনাল ফেজে যেমন একটু বাড়াবাড়ি রকম কারোর উপর মামলা হবে, আবার তারাও মামলাগুলি, জয়ললিতার মামলা 18 বছর লেগেছে তার একটা রায় হইতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, 18 বছর লাগছে। সুতরাং এটা খালেদা জিয়া করে তা না। আরো একটা কথা বলি, রেজাউল ভাই বলেছেন, ওই যে বললাম, রেজাউল ভাই যেটুকু বলেছেন এটুকু সত্য, দুই একটা সত্য হয়তো উনি সময়ের অভাবে ওইদিকে টাচ করেন না। যেমন শুধু পলিটিক্যাল পাওয়ার না, মানি পাওয়ার অলসো বাইস টাইম। আই এম ফেসিং, আমি আর ডিটেলে যাচ্ছি না, যে মানি পাওয়ার শুধু মামলা ডিলে করে। একজন ভালো লয়ার রাখে, সিনিয়র মোস্ট লয়ারকে হায়ার করবে, ওয়ান অফ দি সিনিয়র লয়ার গিয়া যে কোনো মানে খোরা অজুহাতে দিলেও সময় পাওয়া যায়, ডিলে হয়ে যাচ্ছে। এইগুলি মানি পাওয়ার, মাসেল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার যে কোনো একটা ইউজ করে সাধারণ মানুষের মতো, আমাদের মতো যারা সাধারণ, তাদের কিন্তু এইগুলিতে খেসারত দিতে হয়। সুতরাং, এবং এটাও আবার এই উপমহাদেশীয় বৈশিষ্ট্য, এটা কিন্তু শুধু বাংলাদেশের না। সুতরাং আমরা আলাদা করে বাংলাদেশ নিয়ে এই কারণে হতাশ হব না। এটা সামগ্রিকভাবে একটা ট্রানজিশনাল ফেজ, এই ফেজটা চলে যাবে, কিন্তু এই ফেজটা আর 5-10 বছর পরে থাকবে না। কিন্তু যেটা থাকবে সেটা হলো এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল, এবং অ্যাকাউন্টেবিলিটিতে আসতে হবে। সরকারকে জবাবদিহি করতে হবে তার সময়ে, যে কোনো প্রতিটি টার্মের ব্যাপারে সব সময়। আমি আবারও বলি, 111-এর সময় আমি একটা লেখা লিখছিলাম যে আপনারা যা করতেছেন এগুলির জন্য জবাবদিহি করতে হবে। কতদিন পরে আমি জানি না, 5 মাস পরে, 5 বছর পরে, না 25 বছর পরে, আই ডোন্ট নো, কিন্তু করতে হবে। আপনি দেখেন আমাদের টেন্ডেন্সি কিন্তু সেরকমই। আমার মনে হয় যে আমাদের এগুলোর মধ্যে গুড সাইন। এই যে খালেদা জিয়া যাচ্ছেন, মানে দেরি করছেন, সময় নিচ্ছেন, এটা খালেদা জিয়া একা না, যে কোনো একটা সাধারণ বড় লোক তার মামলা এভাবে ঘুরায়। সুতরাং খালেদা জিয়া কোনো এক্সট্রাঅর্ডিনারি, এটা জয়ললিতাও করে। মানে আমার কথা হচ্ছে যে এটা করে, এটা আইনের মধ্যে এইরকম আবার স্কোপও থাকে, ওই ফ্লেক্সিবিলিটি গুলি আছেও। আমার কথা হলো, এখানে আমরা হাফ গ্লাস এমটি বলতেছি এই দেরিটার কারণে, কিন্তু হাফ গ্লাস ফুল হচ্ছে উনি কিন্তু যাচ্ছেন, উনি যাচ্ছেন, এবং উনি আলটিমেটলি এটার মধ্যে যথাসম্ভব হাজিরা দিয়ে রুল অফ ল এর একদম চূড়ান্ত যেটাকে বলে অবমাননা করতে চাচ্ছেন না, ফ্লেক্সিবিলিটিটা নিচ্ছেন। আমি পার্সোনালি আবার রিপিট করব যে এই মামলাগুলিকে অতটা পলিটিক্যালি না দেখে, পলিটিক্যালি বাইরে বলতে থাকেন, বাট দেয়ার শুড বি লয়ার্স হু উইল বি রিসার্চিং অ্যান্ড ফেসিং ইট প্রফেশনালি। তাদের মানে কোর্টে তাদের উপস্থাপনা দেখলেই বোঝা যাবে উনি লেখাপড়া করে এসছেন কিনা, নাকি গত বলতে এসছেন, এটা কিন্তু বোঝা যায়। এবং যে কোনো ইন্টেলিজেন্ট জার্নালিস্টও এটা বুঝবে। আমার মনে হয় যে আমরা দেখতে চাই ব্রিলিয়ান্ট ফাইট, আমরা দেখতে চাই আইনের শাসনের জয় হোক, পরাজয় জারি হোক। যদি না হয়, কোনো বিচারই কিন্তু শেষ না। ধরেন খালেদা জিয়াকে যদি জোর করে অন্যায়ভাবে কোনো শাস্তি দেওয়া হয়, এত সহজ না কিন্তু। এটাতে হয়তো আপনি শাস্তি দিয়ে দিতে পারবেন, হয়তো জেল খাটাতে পারবেন, কিন্তু এটা আবার 25 বছর কর্নেল তাহেরের মামলা উঠেছে, ওনার ফাঁসির পরেও কি মামলাটা আবার ওঠে নাই? তো সবই কিন্তু উঠবে। আমি আবারও বলছি, সুতরাং কেউই অন্যায় করে পার পাবে না। এই জন্য আমার মনে হয় প্রফেশনালি ফেস করা ভালো। ডকুমেন্টেশন গুলি থাকুক যে আমরা প্রপার যুক্তি, তথ্য উপাত্ত দিয়েছিলাম, মানে ফ্যাক্টস এন্ড ল পয়েন্টস রিসার্চ করে আমি মনে করি প্রেজেন্ট করা উচিত। এগুলির থেকে আমরা শিখতাম, এবং যে কোনো পক্ষই এটা স্পোর্টিংলি নেওয়া উচিত যে আমাকে দায়ী করা হয়েছে, আই উইল ফেস ইন দি কোর্ট অফ ল। আবার পলিটিক্যালিও করেন। আমি বলছি না যে রাজনৈতিকভাবে এটা বলবেন না, আমি এটাও বলছি না যে সময় নেবেন না, রিজনেবল টাইম নেন,
রিসার্চ মানে করেন, এর মধ্যে যেন তথ্য উপাত্তর জন্য তার পক্ষে যত যুক্তিগুলো আছে এগুলি চমৎকার ভাবে আমরা এটা জানতে চাই, আমরা পত্রিকায় রিপোর্ট করতে চাই। হোক বঙ্গবন্ধুর উনি বলছেন এই বিরুদ্ধে কথা। যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়, উনি কি ফাইস করেন নাই? এটার জন্য কি রিসার্চ হয় নাই? ভিতরে লয়াররা কি ভেতরে আসে নাই? গেছেন। সাংবাদিকতায় কি রিপোর্ট করা হয় না নাই? না, যে কিন্তু ভেতরে প্রতিদিন কি থেকেছেন, কথা বলে? ভেতরে গেছেন, ভেতরে থেকেছেন। ভেতরে থেকেছেন? হ্যাঁ, ভেতরে আমার থেকেছেন। কথাটা হলো যে আমাদেরকে ওভারঅল রুল অফ ল এর পক্ষে থাকতে হবে, আমাদেরকে ওভারঅল অ্যাকাউন্টেবিলিটির পক্ষে থাকতে হবে। প্রধানমন্ত্রী 3 বার বা কতবার ইম্পর্টেন্ট না, বরং 3 বার হলে তো আরো বেশি অ্যাকাউন্টেবল উনি, কারণ উনি তো একবারের মানে জাস্ট এলেন গেলেন এরকম প্রধানমন্ত্রী না। জয়ললিতার কথা দেখেন, কয়দিনের নোটিশে ঢুকাই দেওয়া হয়েছে ওনাকে। জি জি, এবং আবার আসছেন এবং এসে আবার আবার হাইকোর্টে গিয়ে কিন্তু উনি আবার খালাসও পেয়েছেন হ্যাঁ। বেকসুর, এবং আবার আবার- তার সরকার আপিল করেছে। আবার দায়িত্ব আপিল নিয়ে গিয়ে নিয়েছে। কি হবে জানেন? আবার দায়িত্ব নিয়ে এখন নিয়েছে। নাইম ভাইকে আমি একটু সহযোগিতা করি। জি, আপনি বলছেন রুল অফ ল, আইনের শাসন, সেই জন্য ফেস করা উচিত। রুল অফ ল এর 2টা ক্যারেক্টারিস্টিক্স। 1 নাম্বার হলো আইনের চোখে সবাই সমান, অল আর ইকুয়ালস বিফোর দ্য আই অফ ল। আর নাম্বার 2 হলো উইদাউট এনি রিজন কজ, বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না অথবা তাকে ডিটেনশন দেওয়া যাবে, মানে জেলে পুরা যাবে না। এই যে ধরেন এখানে জয়ললিতার কথা বললেন, হ্যাঁ সেখানে হয়তো পলিটিক্যাল মোটিভেশন সালমান খানও ধরেন হ্যাঁ 12 থাকতে বছর পারে। লেগেছে একটা হিট এন্ড রান কেসের রায় পেতে। আচ্ছা, একদম। 12 বছর। জয়ললিতার কেসটা শুরুই হলো 5-6 মাসের কম, এবং তাকে আবার এখনই করে সে আবার না না, চিফ 5 মিনিস্টার মাস না, 18 বছর। না, 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 ওনার কিন্তু- রায় হতে জয়ললিতার 18 বছর লেগেছে। না লেগেছে, শুনেন, এখন তাকে তার বিরুদ্ধে এই কেসটাই ছিল, ডজন ডজন কেস দেওয়া হয় নাই। তাহলে এখানে একটা পার্থক্য না, 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 রয়ে গেছে। এটা না, কিন্তু না, আপনি ওনার জানেন মধ্যে না। কিন্তু ও তার এক বিরুদ্ধে গাদা, বহু এক কেস গাদা, আছে। অনিয়ম, আরো কেস আছে। অনেকগুলো মামলা আছে, ওগুলি nominal, অনেকগুলো না, ওগুলি সবগুলো nominal case। টাকা, জি, জি। এখন মানি ওরিয়েন্টেড। আবার দ্রুত গতিতে এখানে একটা সরকারের সাথে তার কম্প্রোমাইজ হয়ে গেছে। দেখেন, তাকে কংগ্রেচুলেটও করছে। না, না, আবার সে আবার- সরকার- না না না, না, বর্তমান উনি কিন্তু মোদি- একজন আইনে release হলে লড়ে, contemplate করবে না কেন? আইনে হ্যাঁ। লড়ে কিন্তু আসছেন, লড়ছে। এবং উনি কিন্তু জিতে এসে আবার ওই আমি সেই পদটা কথা বলছি পেয়েছেন। না, এখানে আইনের শাসন যে ইকুয়ালিটি বিফোর ল জি, তাকে আছে বাংলাদেশে। এখানে কথাটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার সর্বোচ্চ এবং নিম্নে যে কোনো সাধারণ মানুষ তারা আইনের চোখে সমান। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে প্রাইম মিনিস্টার এবং সাবেক প্রাইম মিনিস্টারের ভিতরে ইকুয়ালিটি বিফোর ল নাই এখানে। কিভাবে? কারণ হইল যে তাদের বিরুদ্ধে যে 7,500 কেস ওটা আছে, নিয়ে আপনি কোর্টে যান, না 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 আপনি রিড করেন না, যে না, আপনার না। নাগরিক অধিকার সেখানে লঙ্ঘিত 7,000 হয়েছে। সবগুলো খারিজ, এখানে একটি কেসও খারিজ হলো না। তাহলে ইকুয়ালিটি বিফোর আছে। আবার দ্বিতীয় কথা যে উইদাউট এনি কজ তাকে অ্যারেস্ট করা যাবে না। আমাদের না, এটা এখানে ভাই একটা লক্ষ্য প্রশ্ন করি করতে- আপনাকে, হ্যাঁ, জানি। আইনের চোখে কি মনে করেন একজন অপরাধী খালাস পেয়ে গেলে আরেকজন অপরাধী খালাস দাবি করতে পারে? এটাকে আইন বলে? না, কিন্তু same আরেকজন আরো 10 না, জনের না, না। বিচার হয় না, এই জন্য এখন তো আমার বি- বিচার হইতে পারবে না, না, এটা কি না, আইন ওটা বলে? কিন্তু আমার যদ্দূর জানা ওটা কিন্তু বলে না। বিচারে খারিজ হয় নাই, ওটা এটা স্বরাষ্ট্র মন্ত্রক legal খারিজ process follow করা Yes, হচ্ছে এখানে। সেখানে There was a process কিন্তু follow. এখানে করা হয় নাই। এটা কিন্তু কোর্ট প্রসেস দিয়ে হয়েছে। না না না, এটা ওখানে কিন্তু কোর্টে একটা না, অ্যাডমিনিস্ট্রেটিভ না, আরবিট্রারি administrative, ডিসিশনে হয়। টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা হলো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভলি এটা প্রপোজ করা আচ্ছা, হচ্ছে। শুনেন, ঠিক আছে, স্বরাষ্ট্র বলুন। মন্ত্রণালয় সেটা ঠিক করেছে। আছে। করেছে। এটা আমরা সমাজে আচ্ছা, যেমন আইনের চোখে তাহলে বাংলাদেশে সবাই সমান না, লেমেন তো প্রশ্নই আসে না। মানে সাবেক আর বর্তমান প্রধানমন্ত্রীর ভিতরে অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আর কাউকে বিনা করে দেখা যাচ্ছে বর্তমানে বিএনপি বা অন্য পার্টির আগে অ্যারেস্ট করে বেশ কিছুদিন পরে পিছনের একটা কেসে ঢুকাই দেওয়া হয়। আরে তাকে অ্যারেস্ট করো, একটা সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। সে যদি অফেন্স করে তাহলে তাকে এই করে, কিন্তু এরকম অ্যারেস্ট করা না হয় নাই। না না না, ওই যে আপনি আপনারা বুঝছেন না, বুঝছেন। না, না, বিএনপি হায়দার ভাই, কয়টা করছে? হায়দার ভাই, এটা আইনে কোনো মানে নতুন ঠিক আছে, কিছু হচ্ছে হায়দার ভাই, না। আপনি যেটা বলি। বলেছেন যে ইকুয়ালি ল না, না। এই প্রশ্নে এই জায়গাটা আপনি বলছেন ইকুয়ালি ল না, এই জিনিসটা equality before law। ওনার কাছে যাওয়ার আগে ওনার- আমিও একটা পয়েন্ট বলে দিই। হ্যাঁ। প্রথম কথা হলো এই যে সবাই আইনের চোখে সমান, এই কথাটা সত্য, কিন্তু এটা প্রায়োগিক অর্থে না। কারণ আমি যদি একজন ভালো লয়ার হায়ার করতে না পারি, একজন আমার দুর্বল লয়ার একজন ভালো লয়ারের সামনে দাঁড়াইতে পারবে না, উনি এক্সপ্লেনও করতে পারবে না আমার কেস, আমি হারবো। সুতরাং এইখানেও আমি সমান ট্রিটমেন্ট পাবো না, কারণ আমার অন্যান্য শর্ত পূরণ আমি যে হয় না। উকিল নিয়োগ এটা করছি হলো সেই উকিল আমি পাচ্ছি না। সমাজে যে ডিসক্রিমিনেশন,
সমাজে ধনী গরিবের যে বৈষম্য এইটার আর্থিক যে যেটা খেসারত আছে, আমি দিচ্ছি। অবশ্যই অবশ্যই। আচ্ছা শোনো, আপনার কাছে দুইটা জিনিস উনি বলেছেন যে ল, ওই উনি রুলস অফ ল যে কথা বলেছেন, উনি যেটা বলেছেন একটা হলো যে বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে ক্লাস অফ ডিফারেন্স এর ক্ষেত্রে এক। দুই নম্বর উনি যে কথাটা বলেছেন যে বিনা কারণে কাউকে বিনা কারণে কাউকে ইয়ে হয়ে যাচ্ছে। তো এই দেশে তো 43 বছর তো পার হয়ে গেছে মোটামুটি ভাবে, প্রজা হিসাবে তো আমরা দেখেছি 43 বছর নেমে দেখেছি, আমরাও দেখেছি। এবং কোন সময় কি আপনার মনে হয়েছে যে এই যে আপনার মানে যে না ওনার ক্ষেত্রে ওই প্রত্যেকটা সময় কিন্তু আমরা খেয়াল করছি যে যিনি আসছেন বা যিনি ইয়ে করছেন উনি কিন্তু ওই ল এরিয়াকে মেনে নিয়েই কিন্তু কাজ করছেন। সেই সময় তার বিরুদ্ধে কোনো মামলা থাকছে না, কিন্তু মামলাগুলো হচ্ছে যখন উনি হটে যাচ্ছেন তারপরে, কারণ ওই সময় মামলা দেওয়ার মতো অবস্থা অথবা ওনাকে বলার মতো অবস্থা রাষ্ট্রের এরকম সর্বোচ্চ ক্ষমতা থাকার হয় না। আর নাইম ভাই যেটা বলেছেন যে প্রত্যেকটা লোকের, তিনি প্রধানমন্ত্রী হোক অথবা একজন সাধারণ মানুষ হোক, প্রত্যেকটা লোককে আইন ফেস, যদি তাকে কোনো তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাহলে তাকে এটা ফেস করতে হবে। সেখানে একটা প্রশ্ন উনি তুলেছেন যে কেউ হয়তো ভালো লয়ার দিয়ে সেই জায়গায় হচ্ছে, তার মানে সেই জায়গায় একটা ইমব্যালেন্স অবশ্যই আছে। তো আপনার কি মনে হয় উনি যে কথাগুলো বললেন সঠিক? দেখুন, বাস্তবতা হচ্ছে কিছু তথ্যপাত্রের বিষয় নিয়ে আমরা যদি বিভ্রান্তিকর কথা বলি, তো সময় টেলিভিশন এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে, তারা বিভ্রান্ত হয়ে যেতে পারে। আমি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 1/11-এর প্রথম দিন থেকে শুরু করে, অর্থাৎ উনি গ্রেপ্তার হওয়ার আগের দিন থেকে সুধা সদনে আমি ছিলাম, আর গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে উনি যেদিন সুধা সদনে ব্যাক করেন সেদিন পর্যন্ত ছিলাম। ওনাকে বিদেশ থেকে যেদিন আসতে দেওয়া হবে না, তারপরে সেই নোটিফিকেশন ক্যান্সেল করে চ্যালেঞ্জ করে ফিরে আসলেন, সেদিন এয়ারপোর্টে আওয়ামী লীগের অফিস বেয়ারারদের বাইরে যারা ছিলেন, আয়োজন আবদেন, আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। এই কথাটা এই কারণে বলছি যে আমি তার অন অফ দি লয়ার হিসেবে সমস্ত বিষয়গুলোকে খুব ঘনিষ্ঠভাবে দেখার আমার সুযোগ হয়েছে। আমি আপনার এই সম্পাদক অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের যে মামলাগুলি হয়েছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের যে মামলাগুলি হয়েছে এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের যে সকল মামলা হয়েছে, এর একটি মামলাও অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রত্যাহার হয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটি মামলাও অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রত্যাহার হয়নি। কোন কোন মামলা প্রত্যাহার করার জন্য একটা কমিটি সুপারিশ করেছিল, দুদক বলছে আমাদের দায়ের করা কোনো মামলা আমরা প্রত্যাহার করব না। ফলে যারা অব্যাহতি পেয়েছেন তাদের আইনি লড়াই করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় তিনি সর্বোচ্চ আদালতে কোয়াশিং অ্যাপ্লিকেশন বলে মামলা বাতিলের আবেদন, সেই মামলা বাতিলের আবেদন করেছেন। সেখানে তার আইনজীবীরা মুভ করেছেন, হিয়ারিং করেছেন, দুদকের লয়াররা করেছেন। আদালতের কাছে মনে হয়েছে যে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি সাস্টেইনেবল না, সে কারণে আদালত সেই মামলাগুলোকে বাতিল করছে। ডিএলআর বিএলডি সহ যে ল জার্নালগুলো আছে, হায়দার ভাইকে আমি কপি সাপ্লাই দেব, সেখানে রিপোর্টও আছে যে এই মামলায় এই সিদ্ধান্ত হলো। অর্থাৎ হায়দার ভাই যেটা বলছেন যে সমান হয় না, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে গেল আর শেখ হাসিনারটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বাতিল করা হলো, এই তথ্যটা সম্পূর্ণরূপে অসত্য তথ্য, আমি চ্যালেঞ্জ করে বলছি। দ্বিতীয়টা বলছেন যে দুইজনের ভিতরে পার্থক্যের যে জায়গাটা বলছেন, হ্যাঁ ইকুয়াল ট্রিটমেন্ট হবে না, এই কারণে দুজনার অবস্থানটা কিন্তু দুই রকম। আপনি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করা, জাতির জনককে হত্যা করার মামলার বিচার প্রক্রিয়ায় 34 বছর অপেক্ষা করতে হয়েছে এবং সেখানে 1989 সালের 1979-এর 79 সালের পার্লামেন্টে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, এই যে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিন্যান্স, তাকে সংবিধানের অংশে পরিণত করা হয়েছিল। তখন রাষ্ট্রপতি কে ছিলেন? জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানকে 79-এর পার্লামেন্ট যখন হয় তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, এটা ইতিহাসটা চেঞ্জ করে ফেলা যাবে না। তখন কেউ পার্লামেন্টে অন্য কেউ ছিলেন না। সংবিধানের অংশে পরিণত করলেন জিয়াউর রহমান, যে জাতির জনকের হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করলেন, যদি অর্ডিন্যান্সটা তার পূর্বে অর্ডিন্যান্সটা আগে কিন্তু পার্লামেন্টে জিয়াউর রহমান ওয়াজ প্রেসিডেন্ট, অ্যাডপশন পার্লামেন্টের হলে তো হবে না, সেই সময় আইন হতো না, পার্লামেন্ট চাইলে এটাকে রিজেক্ট করতে পারে। সেই পার্লামেন্ট এটা করলেন জিয়াউর রহমান, যে জনকের হত্যার বিচার হবে না। আইনের শাসনের কথা বলছে তো, এই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আপনি তাকিয়ে দেখেন তার চেয়ে একটু পিছনে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো,
31শে ডিসেম্বর জেলখানার থেকে সমস্ত যুদ্ধাপরাধীদের বা কোলাবরেটর অ্যাক্টে যারা এসেছিলেন সবাইকে ছেড়ে দিলেন কারা? 31শে ডিসেম্বর বঙ্গবন্ধু নিশ্চয়ই বেঁচে ছিলেন না, কারা ছিলেন বলার অপেক্ষা রাখে না। এই কথাটা এই কারণে বলছি, সেই ইন্ডেমনিটিকে বাতিল করে শেখ হাসিনাকে কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে 34 বছর অপেক্ষা করতে হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে কাউকে সাজা তিনি দেন নাই। অপরদিকে দেখবেন জিয়াউর রহমানের নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচারের জন্য একটা মামলা হলো চট্টগ্রামে। তিনি ডিবির একজন এএসপি, তিনি মামলা করলেন। সেই মামলাটিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট দিল যে সাক্ষ্য প্রমাণে খুঁজে পাওয়া যাচ্ছে না জিয়াউর রহমানকে কাকে হত্যা করছে। এই রিপোর্টটা কখন দিলেন? যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায়। আর ওই রিপোর্টটাকে তারা গ্রহণ করলেন যে ঠিক আছে, এটা আমরা একমত হয়ে গেলাম। স্বামীর হত্যাকাণ্ডের বিচারের তদন্ত তার সময় আসামি খুঁজে পাওয়া গেল, ওটা মেনে নিলেন। আর শেখ হাসিনা 34 বছর অপেক্ষা করে বিচার করালেন। এই দুইটা জায়গায় একখানে নিয়ে আসছি। আইনের শাসন চাইলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কেন করলেন না বিএনপি? এই জন্য দুজনের জায়গাটা কিন্তু আলাদা আলাদা জায়গা। থার্ড যে কথাটা বলছেন, ইন্ডেমনিটির কথা বলবেন, 2006তে অপারেশন ক্লিন হার্টে যারা অপরাধ করেছিল তাদেরও বিচার করা যাবে না। এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা জারি করছিল কে? ইন্ডেমনিটি অর্ডিন্যান্স 2006, বেগম খালেদা জিয়া তখন রাষ্ট্র ক্ষমতায় এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করছিল। কিন্তু শেখ হাসিনাকে দেখুন, র্যাব বলুন, অন্যরা বলুন, র্যাট বলুন, পুলিশ বলুন, কেউ অপরাধ করলে তাদের বিচার করা যাবে না এরকম কোন অর্ডিন্যান্স তিনি জারি করছেন কিনা, কোন প্রোটেকশন অফ ল তাদেরকে দিয়েছেন কিনা? শেখ হাসিনা বলতে চান হুয়েভার মেবি, ল এনফোর্সিং এজেন্সির মেম্বার হন, অর্ডিনারি পিপল হন, অপরাধ করলে তার বিচার হবে। এইসব কিছু কিছু জায়গায় পার্থক্য খুঁজতে হবে। আর একটা কথা, হায়দার ভাই বলছেন যে বেগম খালেদা জিয়া কোনো টাকা নিয়ে নাই, তিনি ব্যক্তিগতভাবে বেনিফিটেড হন নাই, যে মামলাগুলো অসার মামলা, এটা বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে হায়দার ভাই বলছেন। দেশের সর্বোচ্চ আদালতের যে ফোরামটা, লাস্ট ফোরাম, অ্যাপিলেট ডিভিশন, তারা বলছে তথ্য প্রমাণ যা আছে তাতেই মামলা বাদ দেওয়ার কায়দা নাই। অর্থাৎ ম্যাটেরিয়ালসের একটা উদাহরণ বলি, ট্রাস্ট আইন আছে বাংলাদেশে, এটা কিন্তু ল। ট্রাস্ট আপনি গঠন করলে ওই লয়ের দ্বারা আপনাকে অপারেটেড হতে হবে, আমাকে দ্বারা হতে হবে। ট্রাস্টের উপরে টাকা আসলো, সেই টাকা প্রাইভেট অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার হলো? প্রাইভেট অ্যাকাউন্টে প্রাইভেট ব্যক্তির নামে সম্পত্তি কিভাবে কেনা হয়? বলেন যে কিছুই হয় নাই। সর্বোচ্চ আদালত যখন বলে দিল না হয়েছে এবং এটা বিচার ছাড়া ছেড়ে দেওয়ার সুযোগ নাই, তো সর্বোচ্চ আদালতের ডিসিশনের বাইরে এসে আমি যদি কথা বলি তাহলে সেটা ঠিক হবে না। এই কারণে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেলে বলছে হাইয়েস্ট ফোরাম যে ডিসিশন দেবে, দ্যাট ডিসিশন বাইন্ডিং আপন অল অফ আস। এই জন্য কিছুই নাই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারপর মামলা চলছে, এই কথাটা যৌক্তিক না। আর একটা কথা, বিএনপি ধ্বংসের জন্য এই প্রক্রিয়া করা হচ্ছে। আরো বলছেন উনি যে একটা মামলা দীর্ঘদিন চললে তার নেতাদেরকে নিষ্ক্রিয় করে ফেলা হয়, তখন তাদের আর রাজনীতি করার জায়গা থাকে না। আমি তো প্রথমে দানেশ ভাই কথাটা বললাম, কেন এই মামলাটা দীর্ঘদিন আপনারা জিয়ে রাখছেন? দীর্ঘদিন জিয়ে না রাখলে এমনও তো হতে পারতো বেগম খালেদা জিয়া খালাস হয়ে গেলে জয়ললিতার মতো তিনি কৃতিত্বের সঙ্গে বলতেন মিথ্যা মামলা ছিল, আমি খালাস হয়ে আসছি। এই জিয়ে রাখার কারবারটা কিন্তু আওয়ামী লীগ করে নাই, গভর্নমেন্ট করে নাই। জিয়ে রাখার কারবারটা কিন্তু ওনরাই করেছে। আমরা শেষ পর্যায়ে আছি, আমি শেষ করে দিছি। সেই জায়গাটা দেখতে হবে। আর অন্য যে প্রসঙ্গগুলো আনছেন সেই প্রসঙ্গগুলো মনে রাখতে হবে। বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের দরকার নাই। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জেনারেল মাহবুব বলছেন বিএনপি দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতিগ্রস্ত, অবক্ষয়গ্রস্ত। বিএনপির শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার মওদুদ বলছেন এই বিএনপি দিয়ে কিছুই হবে না। ডক্টর মঈন খানের টেলিফোনিক কথোপকথন আপনারা দেখেছেন। বিএনপির আরেক নেতার বক্তব্য তো পেপারে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বলছেন বিএনপি পোলাপানের দল এবং বিদেশ থেকে হ্যালো করার দল। আমরা বিএনপিকে টিকে থাকুক, এটা নাগরিক হিসাবে আমি এই কারণে চাই। একটা শক্তিশালী বিরোধী দল দরকার। বিএনপিকে বুঝতে হবে বিএনপি টিকে থাকবে কিনা। বিএনপির স্ট্যান্ডিং কমিটির কোন ডিসিশন হয়, বিএনপির নামজাদা আইনজীবীরা আছে, নাইমুল ইসলাম খান, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম। তিনি আমাদের এরিনার লোক না হয় তিনি লক্ষ্য করেছেন যে সেই বিখ্যাত লয়াররা তারা কি এই মামলাটা নিয়ে ব্যস্ত হয়েছেন। যেদিন বেগম খালেদা জিয়ার ওয়ারেন্ট হয় সেদিন তার লয়াররা কোর্টে পৌঁছে একটা অ্যাপ্লিকেশন ইন টাইমে দেয় নাই, ফলে ওয়ারেন্ট হয়েছিল। বেগম খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত মামলায় অ্যাপিলেট ডিভিশনে তারা স্টে প্লেয়ারই করেন নাই। তো স্টে প্লেয়ার না থাকলেও তো উচ্ছেদ হয়ে যাবে। এই অসতর্ক অবস্থায় বিএনপির আইনজীবীরা, বিএনপির নেতারা যে কাজটি করছেন এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা যা বলছেন, তাতে বিএনপি ধ্বংসের জন্য বাইরের কেউ লাগবে না, তারা নিজেরাই যথেষ্ট। আমরা প্রত্যাশা করি বিএনপি টিকে থাকুক একটি শক্তিশালী দল হিসেবে। এটা কোন রকম যুদ্ধ অপরাধীদের পরিবেষ্টিত দল হিসেবে না, এটা কোনো দুর্নীতিবাজদের দল হিসেবে না, মুক্তিযুদ্ধের চেতনার একটি দল হিসেবে থাকুক এবং আইনের শাসনে তারা বিশ্বাস করুক। ভাই শেষ পর্যায়ে চলে আসছে, শেষ। আপনি আমি শুধু ওনাদের দুজনের কথা কিন্তু আপনি শুনেছেন। একটু আমি বলবো পরে, একটু বলে দিই। এখানে যে কথাটা বলছে রাজুল ভাই, বলছে যে বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম, যে এখানে ধরেন যে তারা ফেস করুক, হ্যান করুক, ত্যান করুক ইত্যাদি।
এবং এই ইনডেমনিটি অ্যাক্ট হয়েছিল জি জিয়া রহমানের সময়। জি। আসলে জিয়া রহমানের সময় হয় না, অর্ডিন্যান্সটা হয়েছিল এবং ক্যাবিনেটে পাস আচ্ছা। করা হয়েছিল। আচ্ছা। সেটা মুস্তাক যখন প্রেসিডেন্ট, সকল মন্ত্রী ছিল আওয়ামী লীগের, একজন মন্ত্রীও আওয়ামী লীগের বাহিরে ছিল না, জি তারাই এটা করেছিল। জি দোষটা দেওয়া হইতেছে যে জিয়াউর রহমানের আমলে। জিয়া রহমানের পার্লামেন্ট যেটা করছে, অনেক সময় কিছু কিছু রিট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে হয়। যেমন মনে বর্তমান গভর্নমেন্ট, ওনারা মইনু আহমদের সেই যে তাদের অ্যাক্টিভিটিসগুলোকে ইয়া করেছে। অ্যাপ্রুভাল দিয়ে দিয়ে গেছে। অনেক দিছে, অনেক কিছু দেয় নাই আবার। হ্যাঁ। না যাই হোক, 300 অর্ডিন্যান্সকে দেওয়া হয় না, 300 অর্ডিন্যান্স আচ্ছা, দেওয়া হয় প্লিজ না। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, ভাই, এটা আপনি যেটা কথা বলছেন, হইতেছে শুনেন, জি এই নাইম ভাই যে কথা বলে যে মামলা ফেস করা, এটা একটা রুল অফ ল এর অংশ। কিন্তু যে লোকটা সবসময় এই ফেস করে, তার পক্ষে সময় একজন দুর্বল থাকতে পারে, একজন আমি আমি মানে পরিবেশের উপর বলছি, একটু গরিব থাকতে পারে। আপনাদের তো স্মরণ আছে নিশ্চয়ই, আপনাদের কেউ কিন্তু গরিব না। 1990 সালের দিকে ইন্ডিয়াতে একজন বৃদ্ধ মা, দুস্থ মা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখলো যে আমার ছেলেটা আজকে 12টি বছর যাবৎ হাজতে আছে বিনা বিচারে। তিনি খবর নিয়ে সাথে সাথে তাদেরকে মুক্ত ঠিক করে আছে। দিলেন। হায়দার এই আপনি- যে এটাকে বলা হয় আপনি- রুল অফ এরকম ল। বাংলাদেশেও করা হয়েছে। না, না, বাংলাদেশে কিন্তু হচ্ছে। বাংলাদেশে সুমোটো অনেক করলে অনেকে আচ্ছা, হচ্ছে আর না। আপনারা কিন্তু বলতে যে এফিশিয়েন্ট লয়ার, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওনার ক্ষেত্রে বিএনপিতে কিন্তু এটা যথেষ্ট একরকম না। এফিশিয়েন্ট লয়ার আছে, আমাদের দেয়ার নামজাদা সব আইনজীবী তো আপনার দলে বর্তমানে। আর জি। সর্বশেষ আমার ভাই যেটা বললেন মওদুদ আহমদ এবং অমুক, এগুলো ব্যক্তিগত, আমি জানি না তারা কি বলছে, ব্যক্তিগত কমেন্ট, তারা কি করছে না করছে, এটা দ্বারা বিএনপি দল। ধ্বংস হওয়ার কথা না, মোটেই কথা না। এটা এগুলো বিশ্লেষণ করার প্রয়োজন আছে, কোন প্রেক্ষাপটে কি কোন কথা বলছে। তবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে পপুলার একটি দল, জনপ্রিয় দল এবং সর্বাধিক লোকের সমর্থন পুষ্ট একটি দল, এবং বারবার এটা ক্ষমতা আসছে। এবং এরা যে কত পাওয়ারফুল, 5 জানুয়ারি নির্বাচনে 5% লোক মাত্র সেখানে নির্বাচনে গিয়েছিল, আচ্ছা। এমনকি সেখানে আওয়ামী লীগের লোকও যায় না। অবরোধ ডাকা সত্ত্বেও হাজিরা ঠিক দেয় আছে। না। আমার যেটা মনে নাই বা হয় আমাদের শেষ পর্যায়ে আছে, আপনি খালি আমাকে বলেন, এই দুজনের কিন্তু কথা শুনেছেন, হ্যাঁ এই জায়গায় আপনি বলেন এই যে জায়গাটাতে, ইয়াটা কি? মানে দুজনের কথার মধ্যে আমি বললাম তো, অধিকাংশ জিনিসই কিন্তু তারা সঠিক কথাই বলেছেন। ওই যে একটা পলিটিক্যাল টোনের ব্যাপার থাকে, সেটুকুতে কি আসলে এই সময়ে যদি সরকার পক্ষ বিরোধী দলকে তার স্বাভাবিক আইনি অধিকার থেকে বঞ্চিত করে, বা ধরেন আইনি একটা প্রসেসের মধ্যে গেল তাকে ফার্স্ট্রেট করে দেয়, চাইলে করতে পারে, সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব, করলে এটাও কিন্তু ইতিহাসের কাছে পরে দায় কিন্তু থাকবে। এটা কিন্তু পরে থাকবে। এটাই আবার এটা পরে থাকবে, থাকবে। এটার আবার এটা প্রতিক্রিয়াও থেকে হবে, কিন্তু হবে না। এবং এটা ন্যাচারাল জাস্টিস এক হ্যাঁ, সময় গিয়ে হবে। অবশ্যই আছে। কিন্তু আবার আমি এটাও বলি যে আমাদের যে মানে বিরোধী পক্ষ আইনের শাসনের মুখোমুখি হলে সবটাকেই তারা বলবেন যে এটা হ্যারাসমেন্ট, মানে ষড়যন্ত্রমূলক বা পলিটিক্যাল হয়রানিমূলক মামলা, বা আমরা রাজনৈতিক- এটা ফেস করব না, এটা কিন্তু আর সেই দিন নাই। এই জন্য বলি, আগে যখন আন্দোলন হতো, গাড়িতে একটা ঢিল মারা হতো, আগেকার তো টেকনোলজি ছিল না, ছবি থাকতো না, প্রমাণ থাকতো না, সাক্ষ্য থাকতো না। এখন দিনকাল পাল্টে গেছে, সবকিছুই এখন আছে। অনেক কিছুর তথ্য উপাত্ত, প্রমাণ, টেলিফোন সংলাপ, অনেক সবই কিছু চলে পাওয়া আসে, যায়। সবই চলে আসে। পাওয়া যায় বলে আমাদের রাজনীতি, আমাদের আচার আচরণ, আমাদের কন্ডাক্ট সব চেঞ্জ হতে হবে উইথ দি ইভলিউশন অফ টেকনোলজি এন্ড আদার সবকিছু গ্যাজেটস, মিলিয়ে যা হচ্ছে, যেভাবে আমাদের যে চলছে। এনভায়রনমেন্ট, জি। আমার মনে হয় এই সব কিছুর সাথে যাইতে হবে। কিন্তু ভালো দিকটা কি এখানে? ভালো দিকটা হলো ওই অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ ল এস্টাবলিশ করার। আপনি এইটুকু কেন অ্যাপ্রিসিয়েট করবো না? আমরা কি কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে ভাবতাম না, কিন্তু এখন দেখছি, আমরা দেখছি। আমাদের দুই প্রধানমন্ত্রী 111 সময় জেলে গেছেন। সুতরাং আমাদের একজন প্রাক্তন রাষ্ট্রপতি 6 বছর 7 বছর জেলে থেকেছেন। সুতরাং বাংলাদেশ কিন্তু ধাপে ধাপে একটা ট্রানজিশনাল ফেজ দিয়ে রুল অফ লর দিকে এগিয়ে যাচ্ছে। এর মাঝখানে ট্রানজিশনাল ক্যারেক্টারিস্টিক্স এর কারণে কারোর প্রতি অবিচার সুবিচার হচ্ছে। সিটিং মিনিস্টারকে মায়া ভাইয়ের কেসটাই দেখেন, মায়া ভাইয়ের কেসটা ইজ এন এক্সাম্পল। ওনার মেয়ের জামাই ওই বিডিআর এর সরি র্যাবের ঘটনায় জেলে, উনি নিজে আবার ওনার মামলা পুনরুজ্জীবিত হয়ে গেল, হাইকোর্টে রিট্রায়াল হবে। এগুলি কিন্তু আমাদেরকে উৎসাহিত করে আমরা ধাপে ধাপে যাচ্ছি আইনের শাসনের দিকে। আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার একটা আলোচনা, এবং মানে বস্তুনিষ্ঠ বলতে হবে, এবং আপনাদের মানে যৌক্তিক জিনিসগুলোকে আপনারা তুলে ধরেছেন। সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।